দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। বাট দিস ওয়াজ নর্মাল, মানে পাড়াশুদ্ধ লোকের কাছে এটা একটা ডেলি রুটিনের মতো হয়ে গেছে। প্রকৃতির আর পাঁচটা শব্দের মতোই এই ঝগড়াঝাটিও তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আ ভেরি শার্প ভয়েস কানে আসলেই লোকে নিজেদের মধ্যে বলাবলি করে, ওই রে বাঁধিয়া গিয়াছে, মানে যা হওয়ার কথা তাই হচ্ছে। নেচার তার নিয়ম ভাঙেনি। সকালে যেমন সূর্য উঠলে কেউ কোয়েশ্চেন করে না কেন উঠল, ঠিক তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জার মধ্যে যখন একটা হই হই শুরু হয়ে যায়, সেটার কারণ খোঁজার জন্যও কারোর কোনো ইন্টারেস্ট থাকে না। অবশ্যই এই ঝগড়াঝাটি প্রতিবেশীদের থেকে দুই স্বামীকে বেশি টাচ করত, নো ডাউট, কিন্তু তারাও এটাকে কোনো বড় ইনকনভিনিয়েন্স বলে মনে করত না। তারা দুই ভাই যেন একটা লম্বা সংসার পথে একটা এক্কা গাড়িতে করে চলেছে, আর দুই দিকের স্প্রিংবিহীন চাকার যে নন স্টপ ছড়ছড় খড়খড় আওয়াজ, সেটাকে তারা লাইফের যাত্রার একটা নিয়ম বলেই ধরে নিয়েছে। বরঞ্চ ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেদিন ঘরে কোনো শব্দ থাকত না, সব থম থম ছমছম করত, সেদিন একটা আনন্যাচারাল ডিজাস্টারের ভয়ে কাজ করত। সেদিন কখন যে কি হবে কেউ হিসাব করে বলতে পারত না। আমাদের এই ঘটনাটা যেদিন শুরু হলো, সেদিন সন্ধ্যের ঠিক আগে দুই ভাই যখন দিনমজুরের কাজ করে ক্লান্ত শরীরে ঘরে ফিরল, তখন দেখল স্তব্ধ গৃহ ঘম ঘম করিতেছে। বাইরেও মারাত্মক গুমট। দুপুরবেলার দিকে এক পশলা বেশ হেভি বৃষ্টি হয়ে গেছে। এখনো আকাশে মেঘ জমে আছে, বাতাসের কোনো নামগন্ধ নেই। বর্ষাকালে যা হয়, ঘরের চারদিকে জঙ্গল আর আগাছাগুলো বেড়ে উঠেছে। সেখান থেকে আর জলডুবা পাটের ক্ষেত থেকে ভেজা গাছপালার একটা ঘন গন্ধ, আ থিক ড্যাম্প স্মেল, চারদিকে একটা দেওয়ালের মতো জমে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনের ডোবা থেকে ব্যাঙ ডাকছে, আর ঝিঁঝি পোকার ডাকে সন্ধ্যের নিস্তব্ধ আকাশটা একেবারে ফুল। কাছাকাছি বর্ষার পদ্মা নদী নতুন মেঘের ছায়ায় খুব স্থির একটা ভয়ঙ্কর রূপ নিয়ে বয়ে চলেছে। নদীর ভাঙনে বেশিরভাগ শস্যক্ষেত ভেঙে গ্রামের কাছাকাছি চলে এসেছে। এমনকি ভাঙনের ধারে দু চারটে আম কাঁঠাল গাছের শিকড় বেরিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে যেন তাদের অসহায় মুঠোর আঙ্গুলগুলো শূন্যে শেষ কোনো একটা আশ্রয় আঁকড়ে ধরার চেষ্টা করছে। দুঃখীরাম আর ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। নদীর ওপারের চরে জলিধান পেকেছে। বর্ষায় চর ডুবে যাওয়ার আগে ধাম কেটে নেওয়ার জন্য গ্রামের সব গরিব লোকেরাই ব্যস্ত। কেউ নিজের ক্ষেতে, কেউ অন্যের ক্ষেতে মজুর খাটছে। কিন্তু কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে প্র্যাকটিক্যালি জোর করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছিল, সেটাই সারাতে আর গোটা কয়েক ঝাঁপ বানাতে তাদের সারাদিন কেটে গেছে। বাড়ি আসার সুযোগ পায়নি, কাছারি থেকেই সামান্য কিছু জল খাবার খেয়েছে। মাঝে মাঝে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। অ্যান্ড টু টপ ইট অল, ন্যায্য মজুরি তো পায়নি, উল্টে যেসব বাজে কথা গালাগালি শুনতে হয়েছে, সেটা তাদের পাওনার থেকে অনেক বেশি। পথের কাদা আর জল ভেঙে সন্ধ্যের বেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে শুয়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতোই সেও দুপুরে বেশ একচোট কেঁদে সন্ধ্যের কাছাকাছি সময় শান্ত হয়ে গেছে, আর এখন একটা থমথমে গুমট ভাব নিয়ে আছে। আর বড় যা রাধা মুখটা ভার করে দাওয়ায় বসেছিল। তার ১.৫ বছরের ছেলেটা কাঁদছিল। দুই ভাই যখন ঘরে ঢুকল, দেখল উলঙ্গ বাচ্চাটা উঠোনের এক পাশে চিত হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। সারাদিনের খাটুনির পর ক্ষুধার্ত দুঃখীরাম আর এক মুহূর্ত দেরি না করে বলল, ভাত দে। বড় বউ রাধা যেন বারুদের বস্তায় আগুন লাগলো। সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ গলা আকাশে পৌঁছে গেল। ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করিয়া নিব? সারাদিনের ক্লান্তি, অপমান, তার উপর খিদে পেটে এই অন্ধকার নিরানন্দ ঘরে বউয়েরই রুক্ষ কথা, স্পেশালি শেষ কথাটার মধ্যে যে একটা বিশ্রী ইঙ্গিত ছিল, সেটা দুঃখীরামের কাছে সাডেনলি কমপ্লিটলি আনবেয়ারেবল হয়ে উঠল। একটা জখমি বাঘের মতো গর্জন করে সে বলে উঠল, কি বললি? বলেই এক মুহূর্তের মধ্যে হাতের কাছের দাঁটা নিয়ে কিচ্ছু না ভেবে সোজা তার স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট যা চন্দরার কুলের কাছে লুটিয়ে পড়ল। মৃত্যু হতে এক মুহূর্ত দেরি হল না। চন্দরা রক্তে ভেজা কাপড়ে কি হলো গো বলে চিৎকার করে উঠল। ছিদাম ছুটে এসে তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দাটা ফেলে দিয়ে দুই হাতে মুখ ঢেকে হতভম্বের মতো মাটিতে বসে পড়ল। বাচ্চাটা ঘুম থেকে জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। অথচ বাইরে তখন কমপ্লিট পিস। রাখালরা গরু নিয়ে গ্রামে ফিরছে। নদীর ওপার থেকে যারা ধান কাটতে গিয়েছিল, তারা ৫-৭ জন করে ছোট ছোট নৌকোয় এপারে ফিরে আসছে। পরিশ্রমের পরিষ্কার হিসেবে প্রায় সবাই নিজের নিজের ঘরে পৌঁছে গেছে।
চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের পোস্ট অফিসে চিঠি দিয়ে বাড়ি ফিরে নিশ্চিন্ত মনে তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার প্রজা দুঃখীর অনেক খাজনা বাকি, আজ কিছুটা শোধ করবে বলে প্রমিস করেছিল। এতক্ষণে তো বাড়ি ফিরে এসেছে। এটা ভেবেই কাঁধে চাদর ফেলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। দুঃখীর বাড়িতে ঢুকেই তার ঘাটা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বলেনি, অন্ধকার দাওয়ায় দু চারটে আবঝা মূর্তি দেখা যাচ্ছে। দাওয়ার এক কোণে থেকে 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 একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। আর বাচ্চাটা যখনই মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন একটু ভয়েই জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিল। নিজের নাম শুনেই সেটা অবুজ বাচ্চের মতো হু হু করে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে চক্রবর্তীর কাছে এলো। চক্রবর্তী জিজ্ঞেস করলেন, বৌয়া কি ঝগড়া করে বসে আছে? আজ তো সারাদিনই চিৎকার শুনেছে। এতক্ষণ ছিদাম কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। মাথায় হাজারটা অসম্ভব প্ল্যান আসছিল। আপাতত ভেবেছিল রাত আর একটু বাড়লে লাশটা কোথাও সরিয়ে দেবে, কিন্তু চক্রবর্তী যে এসে পড়বে এটাও তার ভাবা ছিল না। তাই চট করে কোনো উত্তর মাথায় এলো না, বলে ফেলল, হ্যাঁ আজ খুব ঝগড়া হয়ে গিয়েছে। দাওয়ার দিকে এগোতে এগোতে চক্রবর্তী বললেন, কিন্তু তার জন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখল আর বাঁচার উপায় নেই। সাডেনলি আ ডেসপারেট লাই এসকেপড হিজ লিপস। সে বলে ফেলল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। রাইট নাও এর বিপদ ছাড়া যে আরো বড় বিপদ থাকতে পারে এই কথা সহজে মাথায় আসে না। ছিদাম তখন শুধু ভাবছিল এই ভয়ঙ্কর সত্যিটার হাত থেকে কি করে বাঁচা যায়। একটা মিথ্যে যে তার থেকেও ভয়ঙ্কর হতে পারে সেই জ্ঞান তার ছিল না। রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় একটা উত্তর এলো, আর সে সঙ্গে সঙ্গে সেটা বলে ফেলল। রামলোচন চমকে উঠলেন, হ্যাঁ বলিস কি, মরি নাই তো? ছিদাম বলল, মরি আছে, বলেই চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালানোর পথ খুঁজছেন। রাম রাম, এই সন্ধেবেলায় কি বিপদে পড়লাম! আদালতে সাক্ষী দিতে দিতেই তো প্রাণ বেরোয় যাবে। ছিদাম কিছুতেই তার পা ছাড়ে না, বলল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচিবার কি উপায় করি? মামলা মুকদ্দমার ব্যাপারে রামলোচন ছিলেন গ্রামের আনঅফিশিয়াল মিনিস্টার। তিনি একটু ভেবে বললেন, দেখ একটা উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, গিয়ে বল তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় বাড়ি এসে ভাত চেয়েছিল, ভাত তৈরি ছিল না বলে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি শিওর এ কথা বললে তোর বউটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে গেল। উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষটা দিয়েছিল তখনই সব কথা সে ভাবেনি। তাড়াহুড়োতে একটা কাজ করে ফেলেছে, আর এখন তার মনটা নিজের অজান্তেই নিজের পক্ষে যুক্তি আর সান্ত্বনা জোগাড় করছে। রামলোচনও কথাটা লজিক্যাল মনে করলেন, বললেন, তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষা করা ইম্পসিবল। এই বলে রামলোচন তাড়াতাড়ি চলে গেলেন। আর দেখতে দেখতে সারা গ্রামে খবর উঠে গেল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে গ্রামের মধ্যে, তেমনি হু হু করে পুলিশ এসে পড়ল। দোষী নির্দোষ সবাই মারাত্মক টেনশনে পড়ে গেল। ছিদাম ভাবল, যে রাস্তাটা সে নিজেই কেটে ফেলেছে সেই রাস্তাতেই চলতে হবে। সে রামলোচনের কাছে নিজের মুখে একটা কথা বলে ফেলেছে, সেই কথা এখন সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন যদি অন্য কিছু বলে তাহলে কি থেকে কি হয়ে যাবে সে নিজেও ভেবে পাচ্ছে না। সে ঠিক করল, কোনো মতে ওই কথাটাকেই স্টিক করে তার সাথে আর 5টা বানানো কথা জুড়ে বউকে বাঁচানো ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রীকে খুন অপরাধটা নিজের ঘাড়ে নিয়ে নিতে অনুরোধ করল। চন্দরা তো যেন মাথায় বাজ পড়ল, কমপ্লিটলি স্টান্ড। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যাহা বলিতেছি তাই করো, তোমার কোনো ভয় নাই, আমরা তোমাকে বাঁচিয়ে দিব। আশ্বাস তো দিল, কিন্তু তাঁরও নিজের গলা শুকিয়ে কাঠ, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চন্দরা বয়স হবে 17-18, মুখটা গোল গোল, স্বাস্থ্য ভালো, শরীরটা বেশ লম্বা নয়, বেশ আটসাট হেলদি। তার বডির মধ্যে এমন একটা গ্রেস ছিল যে চলতে ফিরতে নড়তে চড়তে কোথাও কিছু আটকাতো না, ঠিক যেন একটা নতুন তৈরি করা নৌকার মতো, ছোট সুডোল, খুব সহজে চলে আর কোথাও কোনো নট ঢিলে হয়নি। পৃথিবীর সবকিছুতেই তার একটা কিউরিওসিটি ছিল। পাড়ায় গল্প করতে ভালোবাসত, আর কলসি কাঁধে ঘাটে যাওয়ার সময় 2 আঙ্গুল দিয়ে ঘোমটাটা অল্প ফাঁক করে তার উজ্জ্বল চঞ্চল কালো দুটো চোখ দিয়ে পথের যা কিছু দেখার সব দেখে নিত। বড় বউ রাধা ছিল ঠিক তার উল্টো, খুব অগোছালো, ঢিলে ঢালা, মাথার কাপড়, কোলের বাচ্চা, ঘরের কাজ কিছুই সামলাতে পারত না। হাতে তেমন কোনো কাজও নেই, অথচ কোনো দিনই যেন তার ফুরসত হতো না। ছোটা জাতাকে বেশি কিছু বলতো না, শুধু নরম গলায় 2-একটা ধারালো কথা শুনিয়ে দিত, আর তাতেই সে হাউ হাউ করে রেগে মেগে চেঁচিয়ে মেচিয়ে সারা পাড়া অস্থির করে দিত। এই 2 জোড়া স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য মিল ছিল। দুঃখীরাম মানুষটা বেশ বড় সড়ো চেহারার, হাড়গুলো চওড়া, নাকটা একটু বসা। তার চোখ দুটো যেন এই দুনিয়াটাকে ঠিকমতো বোঝে না, আবার কোনো প্রশ্নও করতে চায় না। এমন নিরীহ অথচ ভয়ঙ্কর, এমন শক্তিশালী অথচ এমন হেল্পলেস মানুষ খুব রেয়ার।
আর ছিদামকে দেখলে মনে হতো একটা চকচকে কালো পাথরকে যেন খুব যত্ন করে খোদাই করে বানানো হয়েছে। শরীরে একটুও বাড়তি কিছু নেই, তার প্রত্যেকটা অঙ্গ যেন শক্তি আর দক্ষতার একটা পারফেক্ট মিক্স। নদীর উঁচু পাড় থেকে লাফিয়ে পড়া হোক, বা লগি দিয়ে নৌকো ঠেলা হোক, বা বাঁশ গাছে ঝরে কঞ্চি কেটে আনা হোক, সব কাজেই তার একটা পরিমিতি, একটা এফর্টলেস গ্রেস দেখা যেত। বড় বড় কালো চুল তেল দিয়ে যত্ন করে আঁচড়ে কাঁধের উপর ফেলে রাখত। সাজগোজের দিকে তার বেশ নজর ছিল। গ্রামের অন্য বউদের সৌন্দর্যের দিকে তার নজর যে ছিল না তা নয়, আর তাদের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার ইচ্ছাও তার যথেষ্ট ছিল। কিন্তু তার সত্ত্বেও ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসত। দুজনের মধ্যে ঝগড়াও হতো, আবার ভাবও হতো। কেউ কাউকে হারাতে পারত না। আরেকটা কারণে তাদের মধ্যে বাঁধনটা বেশ মজবুত ছিল। ছিদাম ভাবত যে চন্দরার মতো চঞ্চল স্বভাবের মেয়ের কোনো ভরসা নেই, আর চন্দরা ভাবত আমার স্বামীটারও নজন্ত চারদিকে, ওকে একটু টাইট করে না রাখলে কোনদিন হাতছাড়া হয়ে যাবে তার ঠিক নেই। এই ঘটনার কিছুদিন আগে থেকেই স্বামী স্ত্রীর মধ্যে একটা বড়সড় ঝামেলা চলছিল।